গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার চলেছি জ্ঞানসু ব্লগ চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটি অবশ্যই যখন ভালো লাগে তখন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা এসেছি মা তারা থেকে তারামায়ের মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারামায়ের মন্দির। এই মন্দিরে আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী হচ্ছে তারাপীঠ। এই শহর তান্ত্রিক দেবী তারামায়ের মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দির 51 সতীপীঠের অন্যতম বলে কথিত। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পুজোতে জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের খুব কাছে তার আশ্রম অবস্থিত। তারাপীঠ বীরভূম জেলার মারগ্রাম থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে তারাপীঠের অবস্থান। তারাপীঠে তারামায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতিলাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনী সমূহের মধ্যে দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। তারাপীঠে এরকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারাপীঠে। বিশেষ করে রথযাত্রা, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কালী পুজো, শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। এই মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কি বন্ধুরা? শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলে আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গে এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্ত্রীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পূজা করেন। প্রখ্যাত সাধকেরা সিদ্ধি লাভ করায় সিদ্ধপীঠ হিসাবে পরিচিত বীরভূমের তারাপীঠ। বশিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী তারাপীঠের যে মানুষজন শুধু ভক্তির টানে ছুটে আসেন তা নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই। দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে। কথিত আছে ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমে এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনার দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসাবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তারা রূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা রূপেই বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন। তিনি সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। এছাড়াও বিভিন্ন মত রয়েছে। বলা হয় বিষ্ণুর চক্রে সতীদেহ যখন খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল সেই সময় সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা এখানে পড়েছিল। নামটা কি বলো? তারা বাবা
পুজো আমাদের সুন্দরভাবে হয়, খুব ভালোভাবে দর্শন করতে পাই। অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে ভালো জায়গা, আমরা প্রত্যেকে এখানে পুজো পার্বণ করতে আসি, সুন্দরভাবে পুজো হয়। আমরা ভিড় ভাট্টা হলে রান্না হয় না, খুব ভালো লাগে। আমরা এখানে মায়ের পুজো করতে আসি, এটি আমাদের বয়স হলো এখানে অনেক ধরে মায়ের কাছে বিভিন্ন কাজে আমরা থাকি, মায়ের কাছে ভালো লাগে। এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। কথিত আছে বণিক জয়দত্ত দ্বারকা নদীর পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন। তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। সেই সময় বণিকের এক ভৃত্য মন্দির সংলগ্ন কুণ্ডে কাটা শোল মাছ ধুতে গিয়েছিলেন। জলে ধোয়ার সময় শোল মাছ জীবিত হয়ে জলে চলে যায়। ভৃত্য ছুটে এসে সেই কথা জয়দত্তকে জানান। শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে জয় মা তারা বলে চিৎকার করে ওঠে। এই ঘটনার পর থেকেই ওই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকে মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। বন্ধুরা, এই হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর মধ্যে কত অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। জয় তারা বাবা। বন্ধুরা, আমি সকাল 6টায় এসেছি, তো এত মানুষের ভিড়, যে এত লম্বা লাইন, এখানে পুজো দিতে গেলে মোটামুটি 3-4 ঘন্টা তো অবশ্যই দাঁড়াতে হবে বন্ধুরা। যা পরিস্থিতি দেখলাম বন্ধুরা, এটা সাধারণের লাইন, তবে ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। টাকার বিনিময়ে অগ্রিম পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি মায়ের প্রধান মন্দির। ওই সামনেই রয়েছে মা তারার বাসস্থান। বন্ধুরা, মায়ের একটু দর্শন পাওয়ার জন্য হন্যে হয়ে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা। ওই দেখুন মায়া।
অসংখ্য মানুষের ভিড়। বন্ধুরা, আপনারাও আসুন, মায়ের পুজো দিয়ে যান, অবশ্যই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, যারা মন্দিরের ভিড়ে পুজো দিতে পারছেন না, তারা এই পান্ডাদের সাথেই পয়সার বিনিময়ে মন্দিরের বাইরেই পুজো করিয়ে নিচ্ছে। দেখছেন বন্ধুরা, মায়ের একটু দর্শন পাওয়ার জন্য মন্দিরের বাইরে অসংখ্য মানুষের ভিড়। দেখছেন বন্ধুরা, বন্ধুরা, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা ঠিক মায়ের মন্দিরের সামনে। এখানে অনবরত মায়ের জন্য ছাগল বলি দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি খুব দুঃখিত যে আপনাদেরকে এটি দেখাতে পারলাম না, কারণ আমার অনেক দুর্বল বন্ধু রয়েছে, তাদের জন্যই আমি এটি আর দেখাতে পারলাম না। এটি হচ্ছে তারা মায়ের মেন মন্দির। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।